আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালোই আছো। আজকে আমরা পড়াবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তার থেকে তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি গত ক্লাসে পড়িয়েছি। সেটা ছিল কি, যদি কোনো কাজ সম্পূর্ণরূপে তাপশক্তি অথবা তাপশক্তিতে রূপান্তরিত হয়, অথবা কোনো কাজ তাপ শক্তি যদি কাজে রূপান্তরিত হয়, তবে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। আচ্ছা, এখন এটা ছিল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এই সূত্রটা শক্তির নিত্যতার সূত্রেরই একটি বিবৃতি। আর ক্লসিয়াস নামে একজন বিজ্ঞানী তিনি এই সূত্রটিকে সাধারণভাবে প্রকাশ করেছেন। তার মতে এখানে যে পরিমাণ তাপশক্তি একটি ব্যবস্থা গ্রহণ করবে, তার হয় তাপ শক্তিটি কাজে রূপান্তরিত করবে, অথবা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে, অথবা অন্য শক্তিকেই আবার তাপ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। এটি হচ্ছে শক্তির নিত্যতার সূত্র। আচ্ছা, এখন আমরা যে ক্লসিয়াস নামে যে বিজ্ঞানী, যিনি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সাধারণভাবে প্রকাশ করেছেন, সেই সূত্রটি কি সেটা আমরা আগে দেখি। সূত্রটা, কোনো ব্যবস্থা কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ ব্যয় হয় অন্তঃশক্তি বৃদ্ধি করতে অথবা তাপমাত্রা বৃদ্ধিতে, এবং বাকি অংশ ব্যয় হয় বহিস্থ কাজ সম্পাদনে। তাহলে আমরা যদি একটি ব্যবস্থা বা একটি সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি দিলাম, এই তাপশক্তির কিছু অংশ ব্যয় হবে অন্তঃশক্তি বৃদ্ধি করতে, আর বাকি অংশ ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। আচ্ছা, এখন যদি আমরা দেখাই, এখানে ডেল কিউ পরিমাণ তাপশক্তি এই ব্যবস্থা গ্রহণ করলো, এবং এই শক্তির কিছু অংশ ব্যয় হবে অন্তঃশক্তি বৃদ্ধি, অর্থাৎ অন্তঃশক্তি ডেল ইউ, আর কিছু অংশ ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। তাহলে এই যে আমরা একটা কথা বলছি, যে এই সিস্টেম ডেল কিউ পরিমাণ তাপশক্তি গ্রহণ করার ফলে এখানে এই শক্তিটাই হলো কি অন্তঃশক্তি। অন্তঃশক্তি বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি, এবং বাকি অংশ ব্যয় হবে বহিস্থ কাজ সম্পাদনে। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা তার সমীকরণে লিখতে পারি। আচ্ছা, এখন এইখানে আমরা বলছি যে পরিমাণ তাপশক্তি এই ব্যবস্থা নিবে, সে কি করবে, কিছু অংশ পাবে অন্তঃশক্তি বৃদ্ধি, এটার বলে অন্তঃশক্তি বা অভ্যন্তরীণ শক্তি, আর এটা হচ্ছে বহিস্থ কাজ। আর এখানে এটা হচ্ছে গৃহীত তাপ। তাহলে আমাদের প্রথম সূত্রে আমরা চেয়েছিলাম তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক। তাহলে এখানে কিন্তু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা পেয়ে গেলাম গৃহীত তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং বহিস্থ কাজ। আচ্ছা, এখন এইটি যদি খুবই ক্ষুদ্র পরিবর্তন হয়, তাহলে আমরা এই সূত্রটা ঠিক এইভাবে লিখতে পারি, ডি কিউ সমান সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু। আচ্ছা, এই সূত্রটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সাধারণ রূপ, যেটি ক্লসিয়াস আমাদেরকে দিয়েছে। আচ্ছা, এখন এটা হচ্ছে গৃহীত তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং বহিস্থ কাজ। আচ্ছা, আমরা যখন অঙ্ক করাবো তখন আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি, যদি সিস্টেম তাপ গ্রহণ করে তাহলে ডিকিউ হচ্ছে ধনাত্মক বা পজিটিভ। আচ্ছা, আর যদি বর্জন করে, অর্থাৎ তাপ যদি বর্জন করে, তাহলে ডিকিউ হবে ঋণাত্মক। এগুলো আমরা অঙ্ক করার সময় আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, ডিডাব্লু এই গ্যাস দ্বারা যদি কাজ সম্পাদিত হয়, তাহলে এটা হবে ধনাত্মক। আর যদি গ্যাসের উপর কাজ হয়, অর্থাৎ পরিবেশ থেকে যদি গ্যাসের উপর কাজ হয়, তাহলে এটা হবে ঋণাত্মক। তাহলে কি এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে, যদি গ্যাস দ্বারা কাজ হয় তাহলে হবে ধনাত্মক, আর গ্যাসের উপর যদি কাজ হয় তাহলে সেটা হবে ঋণাত্মক। এরপর রয়ে গেল অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কখন, যদি ডিইউ অর্থাৎ যদি তাপ
এখানে ডি হচ্ছে অভ্যন্তর শক্তি। তো অভ্যন্তর শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিইউ পজিটিভ, আর যদি কমে যায় তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এই সূত্রগুলো আমরা দেখলাম। এখন এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এটার কিছুটা সীমাবদ্ধতা রয়ে গেছে, যার ফলে আমরা থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে চলে আসব। তাহলে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রের সীমাবদ্ধতা কি? এটার সীমাবদ্ধতা হচ্ছে যখন এখানে তাপ, এই যে তাপ যে প্রবাহের দিকটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা এই জিনিসটা জানতে পারি না, সেটা হচ্ছে তাপ প্রবাহের দিকটা সম্পর্কে আমরা জানতে পারি না। মনে করো কত কিছু বরফ আছে, কতগুলো বরফ আছে, এখন এই বরফ কি করবে? তাপ শোষণ করে সে কী হবে? পানিতে পরিণত হবে, ঠিক আছে? আবার একই পরিমাণ তাপ এখান থেকে বের করে নিলে তো হয়ে যাবে বরফ। আচ্ছা, এখন এই যে যে তাপ শোষণ করলো, এই তাপ শোষণ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে, এটাতে কিছুই করা লাগবে না। কিন্তু পানি থেকে যদি আমরা তাপ বের করে নিই তাহলে সেটা আসবে বরফ। সেটা করার জন্য কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে পাবো না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী যে এটা আমরা দেখতেই পারি যে বরফ তাপ শোষণ করে স্বতঃস্ফূর্তভাবে পানিতে পরিণত হবে, কিন্তু পানি তাপ বর্জন করে এটি যখন বরফে পরিণত হবে তখন এটি আর স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হবে না। এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সীমাবদ্ধতা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, এবং সেখানে আমরা দেখাবো প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ। আমাদের এই চ্যাপ্টারে দুইটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে তাপ এবং কাজ। তাপকে কাজে অথবা কাজকে তাপে, এটাই আমাদের হিসাব নিকাশ। আচ্ছা, তার আগে আমরা আরও একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে নির্দেশক চিত্র, ইন্ডিকেটর ডায়াগ্রাম। আচ্ছা, এই চিত্রটা কি? সাধারণভাবে এই যে গ্যাস দ্বারা তাপগতীয় প্রক্রিয়ায় এই গ্যাস দ্বারা যে কৃত কাজ সেটি বের করব কিভাবে? সেটি বের করার একটি প্রসেস, সেটা হচ্ছে পিভি রৈখিক চিত্র সাহায্যে। এই যে পিভি অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে পি এবং পি মানে চাপ, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ভি আয়তন। এই পিভি রৈখিক চিত্রের সাহায্যেই আমরা কৃত কাজের পরিমাণ বের করতে পারবো যে কোনো তাপগতীয় প্রক্রিয়ায়। আচ্ছা, এখন এই যে তাপগতীয় প্রক্রিয়ায় যে কৃত কাজ আমরা বের করব এবং যে রৈখিক চিত্রের সাহায্যে আমরা ব্যবহার করছি, ওই রৈখিক চিত্রের নামই হচ্ছে নির্দেশক চিত্র। তাহলে পিভি রৈখিক চিত্রকেই বলা হয় নির্দেশক চিত্র। আচ্ছা, এখন এখানে আমরা দেখালাম যে এই রৈখিক চিত্রটা কী হবে, ওয়াই অ্যাক্সিসের দিকে পি চাপ আর এদিকে এক্স অ্যাক্সিসের দিকে থাকবে হচ্ছে ভি আয়তন। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দিতে পারি। মনে করো পি চাপে আয়তন যদি এভাবে পরিবর্তন হয়, এদিকে ধরো ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এখন কোনো একটি তাপগতীয় প্রক্রিয়ায় যদি চাপের সাথে আয়তন অনিয়মিতভাবে পরিবর্তন হয় তাহলে আমরা এরকম একটি লেখচিত্র পেতে পারি, এই এ বি, এরকম একটা লেখচিত্র আমরা পেতে পারি। এবং এই লেখচিত্র থেকে আমরা কি করে আমরা কৃত কাজ বের করব? তাহলে কৃত কাজ বের করার জন্য আমরা কি করব? এই গ্রাফ অর্থাৎ এই লেখচিত্রর যে কোনো একটি বিন্দু আমরা এখানে সিলেক্ট করলাম, এখানে আমরা একটা বিন্দু সিলেক্ট করলাম, এখান থেকে এক্স অ্যাক্সিস দিয়ে একটি লম্ব টানলাম যেটি এ বিন্দুতে ছেদ করলো, আর এদিকে বি থেকে একটি লম্ব টানলাম যেটি এক্স অ্যাক্সিসকে বি বিন্দুতে ছেদ করলো। তাহলে এই যে তাপগতীয় প্রক্রিয়ায় এখানে কৃত কাজের পরিমাণ হবে এ বি বি এ, অর্থাৎ এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। অর্থাৎ এখানে এই তাপগতীয় প্রক্রিয়ায় যেখানে গ্যাসের যে প্রসারণ হলো এবং এই গ্যাসের প্রসারণ অথবা গ্যাসের যে বিভিন্ন রকম পরিবর্তন হলো, সেই পরিবর্তনের ফলে যে কৃত কাজটা আমরা পাবো সেটা হবে এ বি বি এর ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এই যে ক্ষেত্রফলটা পেলাম, এইটার থেকে আমরা কিভাবে বের করব? মনে করো এখান থেকে আমরা একটা লম্ব টানলাম, এটা একটা ত্রিভুজের মতো হলো, এটা একটা আয়তক্ষেত্রের মতো হলো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই হচ্ছে এই ক্ষেত্রে এরকম যদি লেখচিত্র পাই তাহলে সেক্ষেত্রে এই গ্যাসের পরিবর্তনের জন্য আমরা পাবো
কৃতকাজের পরিমাণ আমরা এইভাবে বের করতে পারবো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যবহার, প্রসারণশীল গ্যাস দ্বারা কৃতকাজ। তাহলে আমরা প্রসারণশীল গ্যাস দ্বারা কৃতকাজ বের করব বিভিন্ন প্রক্রিয়ায়। একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। তাহলে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের চাপ পরিবর্তন হয় না তাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। আচ্ছা, এই প্রক্রিয়াটি থেকে যে কৃতকাজ পাবো তার জন্য আমরা কি করব, একটি গ্যাস ভর্তি সিলিন্ডার নিব যেখানে একটি নরমক্ষম পিস্টন লাগানো আছে। আচ্ছা, যেহেতু এর মধ্যে গ্যাস আছে, এই গ্যাসের চাপ আমরা ধরলাম পি। আচ্ছা, পি চাপের অধীনে এখানে গ্যাস ভর্তি সিলিন্ডার। আচ্ছা, আর পিস্টনের প্রচ্ছদ আমরা ধরলাম এ। পিস্টনের প্রচ্ছদের ক্ষেত্রফল আমরা ধরে নিলাম এ। আচ্ছা, এখন এই পিস্টনের উপর পি চাপের ফলে এখানে যে ক্রিয়াশীল বল সেটা আমরা ধরে নিলাম আমরা মনে করো এফ। ঠিক আছে, তাহলে এফ সমান সমান আমরা জানি পি এ। তাহলে এই গ্যাসের উপর যে ক্রিয়াশীল বল যেটি না দিলাম আমরা পি এ। আচ্ছা, এখন এই গ্যাসের এই যে পিস্টনের উপর পি এ ক্রিয়াশীল বল। আচ্ছা, এখন বাইরের দিকে আরেকটি বাহ্যিক বল যেটি পিস্টনের উপর যদি ক্রিয়াশীল থাকে তাহলে কি হবে, পিস্টনটি সাম্য অবস্থায় থাকবে। আচ্ছা, এই অবস্থায় আমরা এখান থেকে পিস্টনটিকে ডিএক্স পরিমাণ, খুবই ক্ষুদ্র দূরত্ব ডিএক্স পরিমাণ সরিয়ে দিলাম এবং এর ফলে আমরা ধরে নিতেছি যে চাপের কোনো পরিবর্তন হবে না। যেহেতু অতি ক্ষুদ্র দূরত্ব সরানো হয়েছে তাই সুতরাং এখানে চাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে চাপের পরিবর্তন না হলে বলের পরিমাণও কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখন এই যে এ বল যেটি, এই বলের, এই বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ আমরা বের করতে চাই। বলের বিরুদ্ধে কাজ আমরা পাবো। ধরো কাজ যেহেতু অতি ক্ষুদ্র দূরত্ব সরানো হয়েছে সুতরাং এখানে কাজের পরিমাণও খুবই ক্ষুদ্র পাওয়া যাবে। আমরা ধরে নিলাম DW। তাহলে এখানে কাজ সমান সমান আমরা জানি বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ আমরা বের করবো। তো বাহ্যিক বলের বিরুদ্ধে বল এখানে পেলাম এফ, আর সরণ আমরা কতটুকু সরিয়ে নিয়েছি DX। তাহলে এখানে পেলাম আমরা DX। আচ্ছা, এখন এফ সমান সমান পি এ, আমরা এটা বসাইতে পারি। তাহলে পি এ DX। আচ্ছা, এখন দেখো এখানে এ এবং DX আমরা জানি আয়তন সমান সমান, এখানে আয়তন সমান সমান প্রচ্ছদের ক্ষেত্রফল ইন্টু ধরো দৈর্ঘ্য, প্রচ্ছদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে প্রচ্ছদের ক্ষেত্রফল হচ্ছে আর এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। তাহলে এইটুকু সমান সমান আমরা লিখতে পারি এ DX সমান সমান DV, অর্থাৎ আয়তনের পরিবর্তন। তাহলে আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, করার পরে আমরা পেলাম DW সমান সমান এটা হবে PDV। এই তাহলে এখানে আমরা পেয়ে গেলাম DW সমান সমান PDV। তাহলে ধরো এটার নাম 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি মনে করো এই যে গ্যাসের যে চাপ, এখানে পি চাপের অধীনে গ্যাস ছিল, এখন এর আয়তন যদি আমরা V1 থেকে V2 পর্যন্ত পরিবর্তন করি তাহলে এখানে মোট কাজের পরিমাণ, অর্থাৎ এই যে মোট বলের দ্বারা যে পরিমাণ কাজ হবে সেই কাজটা আমরা পেতে পারি DW এই। তাহলে আমাদের এই সূত্র হচ্ছে PDV। তাহলে এখানে V1 থেকে V2 আয়তনের পরিবর্তন হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P যেহেতু ধ্রুব, আমরা বলছি P স্থির, তাহলে V1 V2 DV। তাহলে এইটার আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস করলে পাবো, তাহলে আমাদের এখানে আসে কত, P V2 মাইনাস V1 এই। তাহলে W সমান সমান আমরা পেলাম P, আর এখানে আমরা যদি ধরে নেই V2 মাইনাস V1 সমান সমান আমরা যদি DV দিই তাহলে এখানে আমরা পেয়ে গেলাম PDV। তাহলে মোট কাজের পরিমাণ পেলাম আমরা PDV। আচ্ছা, এখন এই যে যেটা আমরা পেলাম
মোট কাজের পরিমাণ এফ বলের জন্য অর্থাৎ গ্যাস দ্বারা কৃত কাজ আমরা পেলাম ডাব্লিউ সমান সমান পি ডিভি। তাহলে আমরা পেলাম এখানে কৃত কাজ সমান সমান চাপ ইনটু আয়তনের পরিবর্তন। আচ্ছা, এখানে আমরা যেটা পেলাম কৃত কাজ, মোট কাজের পরিমাণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমরা এটা নির্দেশক চিত্রের সাহায্যে কিভাবে কাজ পেতে পারি সেটা আমরা একটু দেখাই। আমরা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে কৃত কাজ কীভাবে বের করব। তাহলে আমরা নির্দেশক চিত্র থেকে কৃত কাজের পরিমাণ যদি বের করতে চাই, তাহলে আমরা এই প্রসেসে আমরা পাবো একটি সরলরেখা, যেটি এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাবো। তাহলে এই যে সরলরেখা, এই সরলরেখার থেকে আমরা কৃত কাজের পরিমাণ আমরা বের করতে পারি। তাহলে যেখান থেকে মনে করো এখানে আমরা একটা বিন্দু নিলাম, এটা নাম দিলাম এ, এখান থেকে আমরা লম্ব টানলাম, এটা দিলাম বি, আর এটা ধরো ও। তাহলে এই যে ক্ষেত্রটুকু আমরা পেলাম, এই ক্ষেত্রের ক্ষেত্রফলই হবে এই সমচাপ প্রক্রিয়ায় প্রসারণশীল গ্যাস কর্তৃক কৃত কাজ। তাহলে আমরা লাস্ট পর্যন্ত যেটা পেলাম সেটা হচ্ছে নির্দেশক চিত্র দ্বারা কৃত কাজের পরিমাণ আমরা বের করব। সেটা হচ্ছে কি, এই যে ক্ষেত্র, এটা এখানে যদি মনে করো এখানে ধরো আমরা দিলাম কোনো একটা নাম দিয়ে দিলে এক্স, না এখানে দিলাম আমরা এম, তাহলে এম এ বি ও, এই ক্ষেত্রের ক্ষেত্রফলই হবে প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ সমচাপ প্রক্রিয়ায়, এবং এটি হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটি আছে সেটিতে আমরা এই ইকুয়েশনটা যদি ব্যবহার করি, আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখানে আমরা ডিইউ প্লাস পি ডিভি, তাহলে এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সম আয়তন প্রক্রিয়ায়, এই প্রক্রিয়ায় প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ আমরা এবার বের করতে চাই। তাহলে সম আয়তন প্রক্রিয়া কাকে বলে সেটা আমরা একটু দেখি। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের আয়তনের কোনো পরিবর্তন হবে না, তাকেই বলা হয় সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা, এখন যদি একটি গ্যাস ভর্তি সিলিন্ডার, এই সিলিন্ডারে আমরা তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে এখান থেকে চাপ এবং তাপমাত্রার পরিবর্তন হবে, কিন্তু আয়তনের পরিবর্তন হবে না। তাহলে সেক্ষেত্রে এই পরিবর্তনটারই বলা হয় সম আয়তন প্রক্রিয়া। আচ্ছা, এখন এখানে যেহেতু কোনো রকম তোমার আয়তনের পরিবর্তন হবে না, তো তাহলে আমাদের নির্দেশক চিত্রে কৃত কাজের পরিমাণ আমরা কীভাবে পাবো? এখানে আমরা পাবো একটি, এদিকে ধরো পি, এদিকে ভি, এটি পাবো একটি নির্দেশক চিত্রটা পাবো কীরকম, ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাবো। তাহলে এই সরলরেখা থেকে আমরা পেতে পারি, এখান থেকে একটা বিন্দু নিলাম, এই সরলরেখা একটা বিন্দু নিলাম, একটা নিলেও চলে, আমরা যদি এইটা নিয়ে নিই এই, তাহলে এইটুকু একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হবে সম আয়তন প্রক্রিয়ায় প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ, আমরা এটা পেলাম। আচ্ছা, এখন আমরা যে ডি ডাব্লিউ সমান সমান আমরা জানি পি ডিভি, যেহেতু এখানে আয়তনের কোনো পরিবর্তন নাই, তাহলে সুতরাং আমরা ডিভি সমান সমান 0, তাহলে ডি ডাব্লিউ সমান সমান 0। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ 0। এটা থেকে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সম আয়তন প্রক্রিয়ায় গ্যাস দ্বারা প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ 0, তাহলে সেক্ষেত্রে তোমরা এইভাবে দিয়ে দেবা। তাহলে এখানে আমরা প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ সম আয়তন প্রক্রিয়ায় পেলাম 0। আচ্ছা, এখন আমরা এখান থেকে যে আমাদের যে থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এখানে ডিডাব্লিউ এখানে আসলো কত, 0, তাহলে ডিকিউ সমান সমান ডিইউ। আচ্ছা, তাহলে এখন দেখো এই সূত্রটা, এই যে ইকুয়েশনটা এলো, এই ইকুয়েশনটা থেকে আমরা কি বলতে পারি যে সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি সম্পূর্ণটাই সিস্টেমের অন্তঃশক্তি বৃদ্ধি করতে ব্যবহৃত হয়। এটা দিয়েও কিন্তু একটা ছোট্ট প্রশ্ন বা অনুমান প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তি সম্পূর্ণটাই অন্তঃশক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হয়। আমরা এখন বের করব প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ সমস্ত প্রক্রিয়ায়।
তাহলে আমরা আগে জানবো সমস্ত প্রক্রিয়া কাকে বলে। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে তাকে বলা হয় সমস্ত প্রক্রিয়া। তাহলে সমস্ত প্রক্রিয়ায় যেহেতু তাপমাত্রা স্থির থাকে, সুতরাং এক্ষেত্রে এই প্রক্রিয়ায় আমরা বয়েলের সূত্রটি ব্যবহার করতে পারি, যেহেতু বয়েলের সূত্র তাপমাত্রা স্থির থাকে। তাহলে এই পরিবর্তনের জন্য আমরা কি করে একটি গ্যাস ভর্তি সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, এখানে তাপ প্রয়োগ করা যায়, অর্থাৎ এই দেওয়ালের ভিতর দিয়ে, এই সিলিন্ডারের দেওয়ালের ভিতর দিয়ে তাপ গ্রহণও করতে পারে, আবার বের হতেও পারে। এরকম একটি সিলিন্ডার আমরা নিব। আচ্ছা, এখানে আমরা সমস্ত প্রক্রিয়ার জন্য যেহেতু আমরা বলেছি তাপমাত্রা স্থির থাকবে, সুতরাং আমাদের কি করতে হবে, তাপমাত্রা যাতে স্থির থাকে সেই ব্যবস্থা নিতে হবে। সেজন্য কি করব, আমরা এখানে তাপ দেব খুবই ধীরে ধীরে, খুব ধীরে ধীরে তাপ দিব, যাতে তাপমাত্রা স্থির থাকবে কিন্তু চাপ এবং আয়তন চেঞ্জ হতে পারে, পরিবর্তন হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটাই যেটা দরকার, সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়াটা রাখতে হবে, যাতে এখানে তাপমাত্রা স্থির থাকে। তাহলে এই ক্ষেত্রে এই যে পরিবর্তন হবে, অর্থাৎ তাপমাত্রা স্থির রেখে এখানে যদি আমরা তাপ দেই এই সিস্টেমে, তাহলে এখানে তার চাপ এবং আয়তনের পরিবর্তন হবে। এজন্য এই পরিবর্তনের নাম হচ্ছে সমস্ত পরিবর্তন। আচ্ছা, এখন এই সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে এটি যখন আমরা একটি লেখচিত্রতে বসাবো, অর্থাৎ সেই ইন্ডিকেটর, অর্থাৎ রৈখিক পিভির লেখচিত্র অথবা নির্দেশক চিত্র, সেই নির্দেশক চিত্রে যদি আমরা এই প্রসেসটা বসাই, অর্থাৎ সমস্ত প্রক্রিয়ায় আমাদের যে গ্যাস নিল, গ্যাসের চাপ ধরো প্রথমে ছিল P1, পরে হয়েছে P2, তাহলে এই প্রক্রিয়ায় আয়তন V1 V2। তাহলে এই ক্ষেত্রে আমরা যে রৈখিক চিত্রটি পাবো সেটা হচ্ছে এরকম একটা রৈখিক চিত্র, এটার বলা হয় আয়তাকার অধিবৃত্ত, এটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। এবং এটারে বলা হয় সমস্বরেখাও বলা হয়, এটার নাম আরেকটা সমস্বরেখা। আচ্ছা, এখন আমরা যেহেতু এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, সুতরাং এখানে এই সিস্টেমের অন্তঃশক্তিরও কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা জানি, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউ সমান সমান আমরা যেহেতু বললাম অন্তঃশক্তি, যেহেতু তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, তাহলে সুতরাং অন্তঃশক্তি ইউ সমান সমান 0, তাহলে আমরা পেলাম ডিডাব্লিউ। তাহলে এখানে আমরা ডিডাব্লিউ সমান সমান ডিকিউ এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসি যে সিস্টেম দ্বারা কৃত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। এটা দিয়েও তোমাদের পরীক্ষা আসতে পারে, অনুধাবন প্রশ্ন, সুতরাং এটা একটু তোমরা মনে রাখবা যে সিস্টেম দ্বারা কৃত কাজ সমস্ত প্রক্রিয়ায় সরবরাহকৃত সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। এটা তুমি ইচ্ছা করলে এইভাবে লেখা যায়, ডাব্লিউ সমান সমান কিউ। আচ্ছা, এটা ধরো আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু বলেছি যে এই সমস্ত প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা V1 সমান P2 V2 আমরা লিখতে পারি। আর আরও একটা সূত্র আমরা লিখতে পারি N আর T। আচ্ছা, এখান থেকে P সমান সমান আমরা লিখতে পারি N আর T বাই V, এটা আমরা লিখতে পারি। তাহলে সমস্ত প্রক্রিয়ায় কৃতকাজের পরিমাণ আমরা এবার, তাহলে আমরা সমস্ত প্রক্রিয়ায় মোট কৃতকাজের পরিমাণ আমরা বের করতে চাই, যেটা আমরা আগে পড়ে এসেছি PdV। তাহলে এই সূত্রটা আমরা জানি। আচ্ছা, এখান থেকে আমরা এখানে V1 V2 এটা দিতে পারি। আচ্ছা, এখন আমরা P সমান সমান আমরা এখানে পেলাম V1 V2 আর N আর T ভাগ V, আর এদিকে আসলো V। তাহলে এইখানে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের যেহেতু N হচ্ছে মৌল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, তাহলে এই টেম্পারেচারও এখানে স্থির, যেহেতু আমাদের সমস্ত প্রক্রিয়া, তাহলে পুরা এইটুকু সব স্থির। তাহলে আমরা এটা বাইরে রাখতে পারি, N আর T ইন্টিগ্রালের বাইরে আমরা রাখতে পারি। তাহলে এখানে আসতেছে ডিভি ভাগ ভি এই। আচ্ছা, এখন আমরা এখানে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাহায্যে আমরা এটা কত আসে দেখাবো। আমরা এক সূত্রটা দেখাই, 1/x dx, এটা সমান সমান আমরা জানি ln x।
আচ্ছা, তাহলে এখানে আমরা একটু বসাই দিই এটা। এনআরটি আর এদিকে তাহলে আসতেছে এ লন ভি, V1 V2 এই। তাহলে এখানে এটা যদি আমরা বসাই দিই তাহলে আসে এনআরটি লন V2 ভাগ V1 এই। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে মোট কাজের পরিমাণ সমস্যা প্রক্রিয়ায় আমরা মোট কাজের পরিমাণ পেলাম W সমান সমান এনআরটি লন V2 ভাগ V1। আচ্ছা, এখন আমরা এই যে সূত্র W সমান সমান কত, W সমান সমান কিউ, তাহলে এটা সমান সমান W সমান সমান কিউ, বা এরকম দিতে পারি আমরা। আগে কিউ লিখলাম, এনআরটি লন V2 ভাগ V1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে এই যে মোট কাজের পরিমাণ, এই কাজটা পাওয়ার জন্য আমাদের এই পরিমাণ তাপ শক্তির দরকার, কিউ ইকুয়াল টু এনআরটি লন V2 ভাগ V1। তাহলে মোট কাজ ডাব্লু, এই কাজের জন্য তাপ শক্তির পরিমাণ কিউ, এবং এটা সমান সমান পেলাম এনআরটি লন V2 ভাগ V1। আচ্ছা, এছাড়া আমরা এখানে যে নির্দেশক চিত্র, এই নির্দেশক চিত্র থেকেও আমরা কৃতকাজের পরিমাণ আমরা বের করতে পারি। আমি গত ক্লাসগুলোতেও দেখিয়েছিলাম, সেখানে মোট কৃতকাজের পরিমাণ বের করা যাবে কি দিয়ে, ওই নির্দেশক চিত্র সাহায্যে। তাহলে আমাদের নির্দেশক চিত্র এখানে আছে, তাহলে নির্দেশক চিত্র থেকে আমরা সরাসরি কৃতকাজের পরিমাণ বের করতে পারি, অর্থাৎ একটি তাপ ইঞ্জিনের মোট কৃতকাজের পরিমাণ আমরা এইখানে নির্দেশক চিত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে নির্দেশক চিত্রে এখানে দেখো, এখান থেকে এরকম একটা আয়তাকার অধিবৃত্ত আমরা পেয়েছি, এই প্রক্রিয়ায় আমরা এরকম একটা গ্রাফ পেয়েছি। এখান থেকে দুইটা বিন্দু আমরা নিলাম, এ আর একটা বি। তাহলে এখান থেকে আমরা এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানলাম এবং এর থেকে একটি লম্ব টানলাম। তাহলে এই যে ক্ষেত্রটুকু পেলাম, এই ক্ষেত্রটি কি হচ্ছে, এই সমস্যা প্রক্রিয়ায় প্রসারণশীল কাজ দ্বারা কৃতকাজের পরিমাণ। তাহলে আমরা এখানে লিখতে পারি ডাব্লিউ সমান সমান PdV V1 V2। তাহলে এখানে আমরা পেয়েছি এনআরটি, আর এদিকে লন V2 বাই V1, আর এখানে আমরা পাবো এ বি বি এ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তাপ ইঞ্জিন দ্বারা কৃতকাজের পরিমাণ এ বি বি এ ক্ষেত্রের ক্ষেত্রফল এই। তাহলে আমরা এখানে কৃতকাজের পরিমাণ ক্যালকুলেশন করেও বের করলাম, আবার ওদিক থেকে নির্দেশক চিত্র থেকেও আমরা বের করে নিয়ে আসলাম। তাহলে এইখান থেকে কিন্তু এই যে তোমাদের বইতে অঙ্ক নাই এরকম, কিন্তু এইখান থেকে এই যে চিত্র, এই চিত্র থেকে কিন্তু অঙ্ক দেওয়া যায়, এবং এটা তোমাদের অ্যাসাইনমেন্ট করোনার সময় অ্যাসাইনমেন্টে ছিল, এই ধরনের অঙ্ক ছিল। তোমরা এইগুলোই ভালো করে পড়বা, তাহলে কিন্তু তোমরা এখান থেকে অঙ্ক করতে পারবা, এই থিওরি থেকেই অঙ্ক আসতে পারে। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি পড়ালাম, তোমরা এগুলি ভালো করে পড়বে। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। তোমরা আমার ভিডিওটিকে লাইক দিবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের কাছে, এবং সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও আসলেই তোমরা যেন খুব সহজে পেয়ে যাও। তাই সুতরাং আজকে এই পর্যন্ত থাকুক। খোদা হাফেজ।